নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে একটি বহুল প্রচারিত দৈনিকে দেখলাম, যদিও দুদিন আগের খবর, যে কুণাল ঘোষ দেবকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছেন এবং এক্স হ্যান্ডেলে, যেটা সাবেক টুইটার, সেখানে একটি পোস্ট করেছে এবং পোস্টটা কি উদ্দেশ্যে করেছে, যে কোনো একটা সংবাদ মাধ্যমে দেব 1 ঘন্টা 25 মিনিটের একটি ইন্টারভিউ দেন সঞ্চালকের সাথে বসে। এই একান্ত ইন্টারভিউয়ে সে কিছু কথা বলেন, সেটা নিয়ে কুণাল ঘোষ তার বক্তব্য রাখেন এবং পরবর্তীতে আবার দেখি যে বিভিন্ন চ্যানেলে সে প্রেস বাইটও দিয়েছে এটা নিয়ে। এবার বক্তব্যটা কি? বক্তব্যটা কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেল, যেটা সাবেক টুইটার, সেখানে বলেছে, বিশ্বাসঘাতকরা আমাদের নেতা নেত্রী দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আধিক্ষেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। এটা উনি ওনার মতো করে সৌজন্যের একটি সংজ্ঞা দিয়েছে। আপনি যদি এই মুহূর্তে কোনো অভিধান খুলে দেখেন, তাহলে সৌজন্যের জন্য সৎ, ভালো ব্যবহার, শিষ্টাচার এইসবকেই বোঝায়। এবার প্রশ্ন হচ্ছে, সৌজন্য বোধের সাথে পলিটিক্সের কি সম্পর্ক? কুণাল ঘোষ তারপরে আবার যখন প্রেস মিট করছেন, তখন বলছেন যে দেব যে পলিটিক্স করছে আমার ব্যক্তিগত সম্পর্ক, মিঠুনের সাথে আমার বাবার মতো সম্পর্ক, দেব বলেছে এর জন্য আমি ভালো থাকবো, এবং মিঠুন যে বিশ্বাসঘাতকতা করলো তার জন্য মিঠুনকে আমি কিছু বলবো না, আমার দলের নেতা নেত্রীর নামে কুৎসা করছে সেটা নিয়ে কিছু বলবো না, ওই পলিটিক্স চলবে না। এটা কুণাল ঘোষের বক্তব্য ছিল। বেসিক্যালি কোনটা চলবে কি চলবে না এটা কুণাল ঘোষ ডিসাইড করবে, এটা তো হতে পারে না। তার কারণ দেব ঘাটালে দাঁড়িয়েছে, আর এই সৌজন্য রাজনীতির জন্য যদি তৃণমূল কংগ্রেস ওখানে একটা সিট জিতে যায়, তাহলে এতে তৃণমূল কংগ্রেসেরই লাভ। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য কোনো কারণে যদি অসুস্থ হন আবার, বা শারীরিক তার যে অবস্থা তার যদি অবনতি হয়, তাহলে যদি মমতা ব্যানার্জি দেখতে যায়, তাহলে সেই সৌজন্য সাক্ষাতের দরকার নেই পলিটিক্সে তার হিসেবে, তাই তো? প্রবলেমটা যেখানে, সেটা হচ্ছে আমি কি বলবো, আমি কি করব, বা আমার কি চিন্তা ভাবনা, সেটা যখন আমি সকলের সামনে উপস্থাপন করব, সেটার জন্য যদি আমাকে কেউ আটকে দেয়, তাহলে গণতান্ত্রিক পরিসরে এটাও ঠিক হবে না। এটা কুণাল ঘোষের জেনে রাখা উচিত। তার কারণ এই সৌজন্যবোধের যে রাজনীতি, উনি বলেছেন এটা শেখাতে হবে না, উনি জানেন, কিন্তু উনি হয়তো জানতে গিয়ে ওটা ভুলে গেছে যে গণতান্ত্রিক ভারতবর্ষে যে বিরোধী কণ্ঠস্বরের যে পরিসর কথা বলার, এই কথা বলার এত বড় একটা পরিসর দেওয়া হয় বলেও আরো বেশি করে সৌজন্যতাবোধ দেখানো উচিত, সৌজন্য দেখানো উচিত মানুষকে। দেব কি করতে পারে? দেবের তৃণমূল কংগ্রেসের যতটা দরকার ছিল, তার থেকে অনেক বেশি তৃণমূল কংগ্রেসের দেবকে দরকার ছিল। আজকে স্টার ক্যাম্পেনার হয়ে ঘুরে বেড়াচ্ছে মিঠুন চক্রবর্তী, বিজেপির হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেব ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি জেলার যে লোকসভা আসন, সেখানে মেকলিগঞ্জ বিধানসভাটা জলপাইগুড়ি লোকসভার কেন্দ্রে পড়ে, যদিও সেটা কোচবিহার ডিস্ট্রিক্ট। দেব ওখানে গেছিল, এবং দেব যাবার পর যেই পরিমাণ ভোট সুইং হয়েছে, যদি যেতে তাহলে নির্মল চন্দ্র রায় জিতবে, তৃণমূল কংগ্রেসের লাভ হবে। দেব ফুলবাড়ি ডাবগ্রামে গিয়েছিল, ফুলবাড়ি ডাবগ্রামের 2019-এ যে বিহাইন্ডটা খেয়েছে, ওখানে মেরুদণ্ড ভেঙে গেছে তৃণমূলের। সেখান থেকে যদি কামব্যাক করে আসতে পারে, এটা বিরাট ব্যাপার। এটা যদি হয় তাহলে দেবের জন্য হয়েছে, দেব ওখানে গেছিল। মিঠুন চক্রবর্তী অনেক বড় মাপের স্টার ক্যাম্পেনার, অস্বীকার করার জায়গা নেই। উনি বলিউড বা টলিউডকে যা তার কন্ট্রিবিউশন, তার যে অবদান, সেটা অনস্বীকার্য। কিন্তু এখন তার যা বয়স, এবং এখন যেই ভোটারের সংখ্যাটা বেশি, সেই ভোটারগণ মিঠুনের থেকে অনেক বেশি দেবকে পছন্দ করে, এবং দেব তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার। সেইবার বলেছিল দাঁড়াবে না, এবং কেন দাঁড়াবে না সে তার সঞ্চালককে 1 ঘন্টা 25 মিনিটের যে ইন্টারভিউটা ছিল, সাক্ষাৎকার, সেখানে সে বলেছে। তারপর যখন বলেছে, সে বললো, অভিষেক ব্যানার্জি আমাকে SMS করলো, মেসেজ করলো যে তুমি চলে আসো। যাওয়ার পর বললো, তোমাকে দরকার আছে, তোমার ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। আপনার থেকে কুণাল ঘোষ দেবকে সৌজন্যবোধের রাজনীতি শিখতে হবে না। কেবলমাত্র হাই হ্যালো আমি মিঠুন বাবার মতো তাই হাসপাতালে দেখতে গেলাম, এটা কেবলমাত্র সৌজন্যতা বোধ নয়, এটাও সৌজন্যতা বোধের মধ্যেই পড়ে। এই দায়িত্ববোধটুকু, যে আমার যেটা দায়িত্ব, যেটার জন্য আমি মানুষের কাছে গেছিলাম, যে কারণে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেটা যখন আমি জিতেছি, আমার যে কর্তব্য, সেই দায়িত্ববোধ পালনের নামও সৌজন্যতা বোধ। 80-র দশকের ঘাটালের যে মাস্টার প্ল্যান, যে বন্যার যা অবস্থা হয় মানুষগুলোর ওখানকার, সেটা নিয়ে সে লোকসভাতে সরব হয়েছে। সে তার নেতা নেত্রী, তার যা রয়েছে তার দলে, তাদের সকলকে বলেছে। যখন এর আগের বছর হয়নি, এবার সে পিছ টান দিয়েছিল যে আমি দাঁড়াবো না, আমি আমার কথা রাখতে পারিনি। অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন এবার হবে, রাজ্য সরকার নিজে করে দেবে। এর থেকে বড় পাওনা কি হতে পারে 80-র দশক থেকে যেটা ঝুলে রয়েছে 2024 সাল। আর আপনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কুণাল ঘোষ বলছেন
মিঠুন চক্রবর্তী বাবার মতো মমতা ব্যানার্জি গদ্দার বলেছে মিঠুন চক্রবর্তী, এটা নিয়ে যখন সঞ্চালক তাকে প্রশ্ন করলো, দেব প্রথমে বলেছে গদ্দার এই শব্দটাতে আমার আপত্তি রয়েছে। সে ব্যক্তিগত পছন্দ নাই হতে পারে, আমার কথাটা ব্যক্তিগতভাবে পছন্দ নাই হতে পারে, তাই বলে আমি দল বিরোধী এটা তো আপনি বলতে পারেন, বা এই পলিটিক্স চলতে পারে না এটা তো আপনি বলতে পারেন না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে যখন খেলছে, যখন ওল্ড ট্রাফোর্ডে সে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলতে, সে গোল করেছে রিয়াল মাদ্রিদের হয়ে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, কিন্তু গোল করার পর সেলিব্রেশনটা সে করেনি যথাযথ, যেই সেলিব্রেশনটা সে করে থাকে বা যার জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো পরিচিত। তার যে ক্ষিপ্রতা, রিয়াল মাদ্রিদের হয়ে তার যে দায়বদ্ধতা, সেটা সে পালন করেছে, কিন্তু তারপরে যেটা করার ছিল সেলিব্রেশন, যেটা করলেও চলে না করলেও চলে, সেটা সে করেনি। 1 ঘন্টা 25 মিনিটের যে সাক্ষাৎকার, সেখানে কম করে 45টা মিনিট সে তৃণমূলকে নিয়ে কথা বলেছে। মমতা ব্যানার্জির গদ্দার শব্দ নিয়ে যখন তাকে সঞ্চালক প্রশ্ন করে, তার সাথে সাথে দেব পাল্টা দিয়েছিল যে নরেন্দ্র মোদী আগেরবার যে ইপটিজিংটা করেছিল, ইপটিজার হয়ে এসেছিল, তো সে কেবলমাত্র প্রধানমন্ত্রী না, সেই ইপটিজার হয়ে এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে, এবং দিদি ও দিদি যে টানটা দিয়েছিল, যেই কথাটা বলছিল যে ইপটিজিংটা করেছিল, সেটা নিয়েও সে সরব হয়েছে। সে ইলেকট্রাল বন্ড নিয়ে সরব হয়েছে, সে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছে। সে একটা বড় কথা বলেছে যে আমার যদি কখনো বিরোধী মতাদর্শের যে রাজনীতিকরা আছে, রাজনীতিবিদরা রয়েছে, তাদেরকে যদি আমাকে কোনো কথা বলতে হয়, আমি সেখান থেকে রাজনীতি থেকে সরে আসবো। আপনি যে বলছেন এই পলিটিক্সটা চলবেন না, আপনি চৈতন্য মহাপ্রভুর সাথে তাকে তুলনা করে বা তাকে ব্যঙ্গ করে বললেন, এই উদারবাদীটা হলে অসুবিধা কি? তাহলে কি মানে পলিটিক্স আপনি, শুভেন্দু অধিকারী বা সজল ঘোষ, আপনারা নিজেদের মধ্যে যেইভাবে কথাবার্তা বলেন, যেভাবে বাক্য বিনিময় হয়, ওটা পলিটিক্স, ওটা সঠিক? মানে আমি আমার নেতা নেত্রীর হয়ে ব্যাটন ধরে কাউকে দুটো কথা বাজে বললেই তাহলে আমি সঠিক মানে অনুগত সৈনিক দলের? আর যদি আমি ভালো মতো তার সাথে বিহেভ করি, ব্যবহার করি, তাকে যদি মিষ্টভাষী হয়ে তার সাথে কথা বলি, যুক্তির মাধ্যমে কথা বলি, তাহলে সেটা গিয়ে মানে আনুগত্য বোঝায় না, তাই তো? ব্যাপারটা এরকম। বেসিক্যালি আপনি যখন এই প্রেস মিট করে এই কথাগুলো বলছেন, তারপরে মমতা ব্যানার্জি ঘাটালে দেবের পাশে দাঁড়িয়ে দেবের হাতটা উপরে ধরে বলেছে যে দেব এবার দাঁড়াতে চায়নি, ও পূর্ণ রাজনীতিবিদ হয়ে গেছে। দেব এবার দাঁড়াতে চায়নি, আমি কিছু শুনিনি, আমি ওকে দাঁড় করিয়েছি, এবং দেব এখন পূর্ণ রাজনীতিবিদ হয়ে গেছে। সে কেবলমাত্র এখন একজন নায়ক না, বা চলচ্চিত্র জগতের একজন মানুষ নয়, আপনি যেটা বলছেন। দেব কি বলেছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে? বলেছে মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো, উনি অসুস্থ হয়েছেন, হাসপাতালে দেখতে গিয়েছিলেন, এটা অন ক্যামেরা বলেছে। আরে আজকে আপনি যেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলছেন আজকে বিজেপি করছে, সেই মিঠুন চক্রবর্তীও তো বলেছে অন ক্যামেরা, যখন সিবিআই দেবকে ডেকেছে এবং এই দেবকে মানে সিবিআই এর ডাকা নিয়ে দেবকে এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়, সে পরিষ্কার বলেছে, মিঠুন চক্রবর্তী অন ক্যামেরা বলেছে সাংবাদিকদের সামনে, যে আমি বিশ্বাস করি না দেব এরকম ছিল। তো অসুবিধা কোথায় আছে? সৌজন্যতাবোধ তো দুই তরফেই ছিল। আর গদ্দার মানে, আপনি একটা সময় মমতা ব্যানার্জিকে, সর্বপ্রথম আপনি তো মমতা ব্যানার্জিকে চোর বলেছিলেন, আজকে আপনি মমতা ব্যানার্জির দল করছেন। বিশ্বাসঘাতকতা তো মানে আপনি আপনার সাথেই করেছেন সবার আগে। দ্বিতীয় দফার ভোট হয়ে গেল, রায়গঞ্জের যে প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসছে, তাহলে সে গদ্দার না? সে গদ্দারি করেনি তার দলের সাথে? অর্জুন যে আছে, অর্জুন সিং, সে তো রানিং গদ্দার, একবার বিজেপি, একবার তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল, সে রানিং গদ্দার, তাই তো? আপনার দলে যে আসছে সে ভালো, অন্য দলে চলে যাচ্ছে, গদ্দার এটা না, বেসিক্যালি সেটা না। সৌজন্যতাবোধের জায়গায় আমি বহুল প্রচলিত ওই মানে গল্পটার আশাই করি না এখন। ওই যে ডক্টর বিধানচন্দ্র রায় ট্যাক্সি নিয়ে যাচ্ছিলেন এবং রাস্তা দিয়ে তারই বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে জ্যোতিবাবু হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এবং বিধানচন্দ্র রায় তাকে বলছেন জ্যোতি গাড়িতে এসে খেয়ে যাও, গাড়িতে উঠে। খালি পেটে বিধানচন্দ্র রায়ের সাথে লড়বি করে? ওই সৌজন্যতাবোধ কল্পনাও করা যায় না আজকালকার দিনে, আমরা সেটা আশা করছি না। কিন্তু এই সৌজন্যবোধটুকু দরকার, এতে তৃণমূলেরও লাভ, মানুষেরও লাভ। মানুষ এই রাজনীতিটাই দেখতে চায়, এই রাজনীতিটাই পছন্দ করে। আর আপনি যদি বলেন এই পলিটিক্স চলবে না, তাহলে আপনি বলার কেউ না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যত বাজে কথা বলুন, আপনি যেভাবে বলুন, উত্তর কলকাতায় এমপি টিকিট, লোকসভার টিকিট আপনি কোনোদিনও পাবেন না। দেব ততদিনে 5 বার এমপি হয়ে যাবে। আপনাকে আপনার দল এই কারণেই সেন্সার করেছিল। আপনি বলতে বলতে বোঝেই না যে আপনার দলের ক্ষতি আপনি কখন করে ফেলেছেন। অদ্ভুত ব্যাপার। আর এই সৌজন্যবোধের রাজনীতিটা কেন দরকার জানেন? আমি দেবের অন্ধভক্ত নই, বা আমি দেবকে খুব একটা বেশি পছন্দ করি নায়ক হিসাবে, একদম না। বা আমি কুণাল ঘোষের মারাত্মক শত্রু, আমি তাকে সহ্যই করতে পারি না, সেটাও একদম না। কিন্তু আমি এত কথা কেন বললাম? দেব এই মুহূর্তে যে রাজনীতিটা করছে, এই মানে লুপ্তপ্রায় সৌজন্যবোধের রাজনীতি, এটার ভীষণ দরকার।
দেব যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিল এবং একটা ছেলে জয় শ্রীরাম বলে, বিজেপি সমর্থক কোনো যুবক জয় শ্রীরাম বলে চিৎকার করেছিল, তখন দেব তাকে গিয়ে জড়িয়ে ধরে। ওই ছেলেটি জয় শ্রীরাম বলাতে জয় শ্রীরামকে যেই পরিপ্রেক্ষিতে বা যেই ভূমিকাতে দেবের দিকে তার মুখ করে দাঁড় করিয়েছিল সে জয় শ্রীরাম বলে রামকে, দেব যখন ছেলেটিকে টেনে বুকে টেনে জড়িয়ে ধরলো, তখন ঠিক রাম ওই ছেলেটির সামনে উল্টো দিকে মুখ করে বিপরীত উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। আর ওটাই রামায়ণের আসল রাম। আর এই সৌজন্য তো বোধ যদি থাকে, তাহলে আর একটা গুজরাট বাংলা হবে না, এবং এটা ভীষণ পরিমাণ জড়ো। এর জন্য এই সৌজন্যবোধের রাজনীতি দরকার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।